গল্পের নাম সম্পর্ক। গল্পটি লিখেছেন অনিন্দিতা মুখার্জি সাহা। শুভ, তোমার দেরি আছে? মা ফোন করেছে। বাথরুমের বাইরে দাঁড়িয়ে ডাকলো দিয়া। এই তো বেরোচ্ছি, বলতে বলতে স্নান সেরে বেরোলো শুভ। এই সময় খুব তাড়াহুড়োতে থাকে শুভ। অফিসে যাওয়ার সময় এটা। তাড়াহুড়োর মধ্যেই তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে হেসে জিজ্ঞেস করলো, কে গো, তোমার মা না আমার মা? প্রশ্নটা শুনেই ভুরু কুঁচকে গেল দিয়ার। বোকার মতো সব প্রশ্ন। তোমার মা নিচতলা থেকে ফোন করবে? রাগী গলায় কথাটা বলেই হাতের মোবাইলটা শুভর হাতে ধরিয়ে দিল সে। শুভ ফোনটা কানে তুলে বলল, বলো, ভালো তো সবাই? ওপাশ থেকে রিনা দেবীর গলা ভেসে এলো, আছি, তোমরা ভালো তো? শুভ লাউড স্পিকারে রেখে জামা কাপড় পরতে পরতেই বলল, ভালো আছি। এই তো অফিস বেরোবো বলে তৈরি হচ্ছি। পরশু কিন্তু তাড়াতাড়ি চলে এসো। তোমার মাকে বলে দিয়েছি তোমাদের তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। রিনা দেবী শুভ তারা দেখে আর কথা না বাড়িয়ে আসল কথাটা বলল। পরশু? একটু অবাক হতেই ইশারা করে দিয়া বলল, জামাই ষষ্ঠী। শুভ এমন করে হাসলো যেন লজ্জা পেল। বিয়ের প্রথম বছরে জামাই ষষ্ঠী নিয়ে উত্তেজনা কম না কি ওর? কলিগদের দাদাদের মুখে এই দিনটা সম্পর্কে অনেক শুনেছে। এবার স্বাদ নেওয়ার পালা শুভর। রিনা দেবী বললেন, ওই দিন তো জামাই ষষ্ঠী। শুভ উদার হয়ে বলল, আসবো আসবো। রিনা দেবী জামাইয়ের উদারতায় মুগ্ধ হলো। গলায় দরদ এনে বললেন, বেশি দেরি করো না কিন্তু। শুভ হেসে বলল, না না, সকাল সকাল বেরিয়ে পড়বো, 10টার মধ্যে ঢুকবো। শুভর কথায় খুব খুশি রিনা দেবী। বললেন, রাখি এখন, সাবধানে অফিসে যাও। শুভ হেসে বলল, ভালো থেকো তোমরা, বলেই ফোন রেখে দিল। দিয়া চোখ সরু করে শুভর মুখের দিকে তাকিয়ে আছে। পুরো কথোপকথনটা শুনল। ওখানে একবারও মা বলে ডাকলো না ছেলেটা। কলেজে পড়ার সময় অন্তত কাকিমা বলতো, এখন সেটুকু বলে না, যেন সম্বোধন করাটাই ওর কাছে অপ্রয়োজনীয়। কি গো, অমন করে কি দেখছো? দিয়ার দৃষ্টি টের পেয়ে হেসে জিজ্ঞেস করলো শুভ। না, ভাবছিলাম মা এত কি বলছিল। কি আবার? জামাই ষষ্ঠীতে যেতে বলল। শুভর মুখে হাসি ফুটে উঠতেই দিয়ার ভেতরে আবার খসখস করে উঠল। হাসিটা দেখো, যেই খাওয়ার নিমন্ত্রণ অমনি সব দাঁত বেরিয়ে পড়েছে। পেটুক একটা। এদিকে মা ডাকতে যত আপত্তি। তবে মুখে কিছু বলল না। ওর মাকে শুভ মা না ডাকলেও কিছু যায় আসে না, আর সেটা শেখাতে ইচ্ছেও করে না দিয়ার। মনে হয় এইসব ডাক মন থেকে আসতে হয়, মন না চাইলে ডাকাও উচিত না। এই যে দিয়া ঘটা করে মা ডাকে, সেটা কি আদৌ মন থেকে? ও যদি মা না ডাকতো শুভর ভালো লাগতো? দূর, এই টপিকটা নিয়ে আলোচনা করলে ভালো লাগে না। তাই এড়িয়ে গিয়ে বলল, শোনো না, মা বাবাকে ষষ্ঠীতে কি দেব? টাই বাঁধতে বাঁধতে শুভ বলল, সে কাল দেখা যাবে। কাল দেখা যাবে মানে? প্রথম জামাই ষষ্ঠী, ভুলভাল কিছু দিলে হবে না কিন্তু। দিদিভাইরা প্রত্যেকবার নিজের মায়েদের কত সুন্দর সুন্দর গিফট দেয়। শুভর এড়িয়ে যাওয়া উত্তর দেখে বেশ বিরক্ত দিয়া। আচ্ছা, হবে হবে, কথাটা বলে নিচে নেমে গেল শুভ। দিয়ার বিয়ে হয়েছে মাত্র 10 মাস। এই 10 মাসেই সে বুঝে গেছে প্রেমের সময়ের মানুষ আর বিয়ের পরের মানুষ একই শরীরে থেকেও কত আলাদা হতে পারে। প্রেমের সময় শুভ সবকিছুই যেন দিয়াকে ঘিরেছিল। এখনো ভালোবাসে, যত্ন করে, খেয়াল রাখে, কিন্তু তার পাশাপাশি আরো অনেক দায়িত্ব এসে গেছে। আর সেই দায়িত্বগুলোর মধ্যেই সবচেয়ে বড় জায়গাটা জুড়ে আছে শুভর পরিবার। 3 মাস আগে শুভর মায়ের জন্মদিন ছিল। সেদিন কি সুন্দর করে নিজের মাকে নিয়ে গিয়ে সোনার কানের দুল কিনে এনে দিয়েছিল শুভ। অফিসে যাওয়ার আগে বেরিয়ে পড়েছিল দুজনে। এরকমই সকাল ছিল। অর্ডার দিয়ে অফিস গেছিল শুভ, আর শুভ্রা দেবী মানে শুভর মা বাড়ি চলে এসেছিল। দিয়াকেও বলেছিল যাওয়ার জন্য, কিন্তু সেদিন বন্ধুদের সঙ্গে আগে থেকে বেরোনোর প্ল্যান থাকায় যেতে পারেনি ও। সকালবেলা যখন ছেলে এসে মায়ের হাতে প্যাকেটটা দিল, শুভ্রা দেবী যখন প্যাকেট খুলে দুলটা দেখালেন, তখন মুখের সেই উজ্জ্বল হাসিটা এখনো চোখে ভাসে দিয়ার। বেশ ভালো লেগেছিল দিয়ার। ডিজাইনটাও বেশ সুন্দর। সেদিন থেকেই হয়তো মনের কোথাও একটা ছোট্ট ইচ্ছে জন্মেছিল, আমিও যদি মাকে এমন কিছু দিতে পারতাম। খুব দূর হওয়ার জন্য চাকরিটা তো বিয়ের পর ছেড়ে দিতে হয়েছে। নিজের কোনো উপার্জন নেই। এই একটা কথাই বারবার এসে খোঁচা মারে দিয়ার বুকে।
কিছু টাকা জমানো আছে অবশ্য। দোকানটায় যাবে কি একবার? ওরা তো ডেলিভারিও তাড়াতাড়ি দেয়। কিন্তু কেন যাবে ও? জামাই ষষ্ঠীর দায়িত্ব তো জামাইয়ের। এইটুকু সেন্স কি থাকবে না এই বাড়ির লোকেদের? দিয়া, খাওয়া হয়ে গেছে, বেরোলাম। নিচ থেকে শুভর ডাক শুনে চমকালো। আসছি, দাঁড়াও। হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো দিয়া। শুভ আর মোহনবাবু মানে দিয়ার শ্বশুর মশাই একসাথেই অফিসে যায়। ওরা বেরিয়ে যেতেই বাড়িটা আবার নিরিবিলি হয়ে গেল। আজ সকালের জন্য আলু পরোটা বানিয়েছে দিয়া। রান্নাঘরে ওর কাজ বলতে মূলত সকালের জলখাবার। দুপুর রাতে রান্না এখনো শুভ্রা দেবী করেন। প্লেটে সস ঢালতে ঢালতে দিয়া ডাকলো, মা, আগে এসে খেয়ে যাও। ডাক্তার নিজের কানে যেতে কেমন যেন লাগলো। কি সহজে সে অন্যের মাকে মা বলে ডাকে। আর শুভ ভুল করেছে, প্রথমেই এই আদিক্ষেতাটা না করলেই পারত। শুরু যখন করে দিয়েছে আর কিছু করার নেই। সামনে চেয়ার টেনে বসতে বসতে শুভ্রা দেবী জিজ্ঞেস করলেন, কি ভাবছিস এত? দিয়া একটু ইতস্তত করে বলল, ভাবছিলাম ষষ্ঠীতে মা বাবাকে কি দেব। কি আর দিবি, একটা শাড়ি দিবি? বাবুকে বলেছি শাড়ির বৌদিকে ডেকে পাঠাতে। সামনের মোড়ে ওর বরের দোকান। যাওয়ার সময় বলে দিলে বৌদি চলে আসবে শাড়ি নিয়ে। ওর কাছ থেকেই নিয়ে নেব। মুহূর্তের মধ্যে দিয়ার মনটা খারাপ হয়ে গেল। নিজের মায়ের জন্য সোনার দুল, আর দিয়ার মায়ের জন্য শাড়ি। তুলনাটা না চাইলেও বারবার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। শুভ্রা দেবী যেন তার মনের অবস্থাটা বুঝতে পারলেন। আরো ভালো কিছু দেওয়া যেত, কিন্তু এবছর অনেক খরচা হয়ে গেছে রে। তোদের বিয়ে, গোয়া হানিমুন, আবার সামনে বিবাহ বার্ষিকী। বাবুর উপর একসঙ্গে এত চাপ দেওয়া ঠিক হবে না। দিয়া কিছু বলল না। খেয়ে প্লেটগুলো ধুয়ে নিজের ঘরে দোতলায় চলে এসেছে। সবসময় শুধু খরচ খরচ আর খরচ। এটা যে এই কমাসে কতবার শুনেছে। অসহ্য লাগছে দিয়ার। সারাদিন সেই কথাটাই মাথার মধ্যে ঘুরতে থাকলো। আজ শুভ ফিরলেই বলবে সে আবার চাকরি করতে চায়, যদিও কারণটা নিজেই পরিষ্কার বুঝতে পারছে না। শুভ কখনো তাকে কোনো কিছুর জন্য বঞ্চিত করেনি, বরং প্রয়োজনের চেয়েও বেশি দিয়েছে। শুভ অফিস ট্যুরে গেলে শুভ্রা দেবী পর্যন্ত হাতে টাকা গুঁজে দেন। তাহলে এই অস্থিরতা কেন? হয়তো কারণটা টাকার নয়, হয়তো কারণটা নিজের মানুষকে নিজের উপার্জনে কিছু দেওয়ার আনন্দ। আজও টাকা থাকলে দিদি ভাইদের সামনে মায়ের মুখটা উঁচু থাকতো। এমন সময় নিচ থেকে ডাক এলো শুভ্রা দেবীর, দিয়া, নিচে আয়, শাড়ির কাকিমা এসেছে। ইচ্ছে করছে না, তাও দিয়া নিচে নেমে দেখলো সত্যিই যেন ছোট্ট একটা দোকান বসে গেছে। একের পর এক শাড়ি খুলে দেখানো হচ্ছে, কিন্তু আজ কোনো কিছুই ভালো লাগছে না তার। সব কিছুতেই যেন খুঁত চোখে পড়ছে। শেষ পর্যন্ত শুভ্রা দেবী দুটো শাড়ি বেছে নিলেন, একটা নিজের জন্য আর একটা রীনা দেবীর জন্য। দিয়াকেও একটা নিতে বললেন, কিন্তু রাগের মাথায় ও না করে দিল। তবে নিজের জন্য যে শাড়িটা শুভ্রা দেবী বেছে নিলেন সেটা কিন্তু দিয়ার খুব পছন্দ হয়েছিল। গাঢ় রঙের উপর মার্জিত কাজ, সঙ্গে অসাধারণ রুচিশীল নকশা। একবার বলতে গিয়েও থেমে গেল। তার আগে শুভ্রা দেবীর শাড়িটা আলাদা করে ভাঁজ করে রাখলেন। দিয়া চুপ করে দাঁড়িয়ে রইল। মনের ভেতরে তখনও একটাই কথাই চলছে, সোনার কানের দুল। পরের দিন সকাল থেকেই মুখটা গোমড়া করে ঘুরছিল দিয়া। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্বস্তি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একটাই চিন্তা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, মাকে কিভাবে একটা দুল দেওয়া যায়। এটা এখন খানিকটা জেদে পরিণত হয়েছে যেন। সবটাই কি জেদ? দিয়া ছোটবেলা থেকেই দেখেছে জামাই ষষ্ঠীতে দিদিরা নিজেদের সামর্থ্য মতো মায়ের জন্য কত কি নিয়ে আসে। কেউ শাড়ি, কেউ গয়না, কেউ আবার দামি কোনো জিনিস। দিদিরা তো ওর কেউ চাকরি করে না, জামাইবাবুরা তো নিজেরাই সব চাহিদা মিটিয়েছে দিদিদের। আর শুভ, শুভ হয়তো ওর কোনো অভাব রাখেনি, না চাইতেই সব দিয়েছে। কিন্তু মা, মায়ের জন্য কিছু চাইতে ইচ্ছে করছে না দিয়ার। এই বাড়িটাও এমন জায়গায় বেরিয়ে যে কিছু নিয়ে আসবে তার আগেই হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। আগে বুঝলে ঠিক কিছু একটা ব্যবস্থা করত। নিজেকে কেমন যেন হেরে যাওয়া মানুষ মনে হচ্ছিল। ওর মা পেল, আমার মা পেল না, এই ভাবনাটাই বারবার হারিয়ে দিচ্ছে দিয়াকে। অথচ মা কতবার বলেছে এত ইগো নিয়ে সংসার করতে নেই রে। দুপুরে খাওয়া শেষ করে টেবিলে শুষ্ক হাতে বসেছিল দিয়া। এমন সময় শুভ্রা দেবী একটা ডিজাইনার ব্লাউজ হাতে নিয়ে ঘরে ঢুকলেন।
দেখ তো কেমন হয়েছে, কাল যে শাড়িটা কিনেছিলাম তার সঙ্গে মানাবে তো? দিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। সুন্দর, কিন্তু খুব জমকালো একটা ব্লাউজ। এই বয়সে এসব কি সত্যিই মানাবে ওনাকে? দিয়া ব্লাউজটার দিকে তাকিয়ে ভাবলো, মুখে কিছু বলল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। বুঝিয়ে দিল ব্লাউজটা খুব সুন্দর। দিয়ার সম্মতি পেয়ে বোধহয় খুশি হলেন শুভ্রা দেবী। দিয়াও খাওয়ার পরের কাজগুলো সেরে নিজের ঘরে চলে এলো, কিন্তু ঘরে ঢুকেই আবার অবাক। খাটের উপর সুন্দর করে ভাঁজ করে রাখা সেই শাড়িগুলো, যেগুলো গতকাল শাড়ি বৌদি থেকে নিয়েছিলেন শুভ্রা বৌদি। একটা নিজের জন্য, একটা দিয়ার মায়ের জন্য। দিয়ার মায়েরটা দিয়ে গেছে ঠিক আছে, কিন্তু ওনারটা এই ঘরে কেন? শাড়িটার উপর হাত বোলাচ্ছে, জরিগুলো কি ঠান্ডা, বেশ সুন্দর শাড়িটা, কিন্তু এটা কি ওনাকে মানাবে? কি রে, ব্লাউজটা নিচে ফেলে এলি? শুভ্রা দেবী দিয়ার ঘরে ঢুকে এলেন, হাতে সেই ব্লাউজটা। দিয়া নিচু গলায় বলল, ওটা তো তোমার। গলায় জমে থাকা অভিমান কখনো কখনো এতটাই নরম হয়ে যায় যে রাগ করতেও ইচ্ছে করে না। দিয়ার গলায় তখন ঠিক সেই রকমই একটা সুর। শুভ্রা দেবী হেসে বললেন, ওই শাড়ি আর এই ব্লাউজ আমাকে মানাবে? খেপেছিস নাকি? প্রথমবার জামাই ষষ্ঠী যাচ্ছিস, তুই পরবি এগুলো। শুভ্রা দেবীর বলা কথায় কেমন যেন রাগ গলতে শুরু করলো দিয়ার। আর সেরকমই শীতল স্বরে দিয়া বলল, আমার তো অনেক শাড়ি আছে, তাতে কি হয়েছে? কাল দোকানে তুই এই শাড়িটা বারবার দেখছিলি, তাই নিয়ে নিলাম। তখন বলিনি তুই আবার না করবি? আজ ব্লাউজের দিদিকে শাড়ি ছবি দিয়ে পাঠালাম, উনি এটা পাঠিয়ে দিলেন। ব্লাউজটা পরে দেখ তো ঠিকঠাক হয়েছে কিনা। একটু থেমে আবার বললেন, বাড়িটা এত ভেতরে যে কিছুই হাতের কাছে নেই। সল্ট লেকে না করেছিলাম বাড়ি কিনতে। নাও বোঝো, এই শাড়ি বৌদি, ব্লাউজ দিদি এরাই ভরসা। হাসতে হাসতে বললেন শুভ্রা দেবী, আমি যাই, একটু শুয়ে নি, বিকেল হয়ে যাচ্ছে। কথাগুলো বলে চলে গেলেন। দিয়া বিছানার ধারে বসে রইল, কেমন যেন মনটা ভারী লাগছে। মায়ের কানের দুলটার কথা কেমন যেন থিতিয়ে গেল। এখনো বুকের ভেতরটা মোচড় দিচ্ছে, খারাপ লাগছে। সেটার কারণ অবশ্য মা নয়, শাশুড়ি। শাশুড়ি মানুষটা হয়তো ততটাও খারাপ নন যতটা সে ভেবেছিল। তবু মন খারাপ কাটলো না, তাই মোবাইলটা হাতে নিয়ে শাড়ির ছবি তুলে শিল্পাকে পাঠিয়ে দিল। গতকাল কতক্ষণ ধরে দুজনে মেসেজে শাশুড়িদের নিন্দে করেছে। শিল্পা নিজের শাশুড়ির নামে বলেছে, আর তার সঙ্গে সুর মিলিয়ে সেও বলেছে কত কি। মাঝে মাঝে শাশুড়ির নিন্দেটা সত্যিই ভাইরাসের মতো, একজন শুরু করলে আর একজন অজান্তেই তাতে আক্রান্ত হয়ে যায়। এখন দুটো ভালো কথা বললে যদি প্রায়শ্চিত্ত হয়। পরের দিন ভোর হতেই তৈরি হয়ে বেরিয়ে পড়ল শুভ আর দিয়া। পিছনে গাড়ি ভর্তি করে তুলে দিয়েছে আম, লিচু, কাঁঠাল, মিষ্টির ট্রে। কি সুন্দর করে সাজানো সব। দিয়া এই কদিনে বুঝে গেছে এই বাড়িতে দেখানো ব্যাপারটা বেশ আছে। ট্রে করে করে এমন তত্ত্ব সাজিয়েছে যেন বিয়ের তত্ত্ব। একটাই শুধু আম, একটাই শুধু লিচু, একটা ট্রে জুড়ে কাঁঠাল, তারপর আছে 3 রকমের মিষ্টি, মায়ের আলতা সিঁদুর। কিন্তু শাড়িটা, ওটা দেখতে পাচ্ছে না দিয়া। ওটা আর কোথায় যাবে, শুভর ব্যাগেই হবে। গাড়িতে বসে জানলার বাইরে তাকিয়ে এই আড়ম্বরের কথাই ভাবছিল দিয়া। শাশুড়ির উপর আর রাগ নেই তেমন, কিন্তু শুভকে দেখলেই আবার মায়ের দুলটার কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু এটাও সত্যি, যা আয়োজন করে পাঠিয়েছে ওরা, দিয়ার কাছে ওই ছোট্ট দুলটা চোখেই পড়তো না কারো। তবু নিজেকে বুঝিয়েছে একদিন টাকা জমিয়ে নিজেই কিনে দেবে দিয়া। ফিরে এসে এখানেই চাকরি খুঁজবে, সল্টলেকের বুকে অ্যাকাউন্টসের একটা চাকরি ঠিক পাবে দিয়া। এই ভাবনাটাই আপাতত সান্ত্বনা। আর এটাই মানুষ, উপায় না থাকলে অন্য উপায়ের পথ ঠিক বের করে, না হলে পরিস্থিতি সামলাতে পারবে না। শুভর গাড়ি দিয়ার বাড়ি পৌঁছতেই হৈ হৈ পড়ে গেল যেন। সব দিদিরা, জেম্মা, বম্মা সবাই ছুটে এলো। সবাই দিয়াকে ভালোবাসে অবশ্যই, কিন্তু কিছু আবার দেখতেও এসেছে, বুঝতে এসেছে দিয়ার সুখটা। দিয়াদের বিশাল যৌথ পরিবার, 5 ভাই, তাদের পরিবার, ছেলে মেয়ে সব মিলিয়ে যেন একটা ছোটখাটো উৎসব হচ্ছে। জেঠুদের 5 মেয়েদের মধ্যে দিয়া সবচেয়ে ছোট, সেই কারণেই সবার আদরের। বাড়ি এসেই দিয়া এক ঘর থেকে আর এক ঘরে ছুটে বেড়াচ্ছিল। জেঠুদের ঘরে ঢোকার একমাত্র কারণ একবার দেখে আসা দিদিরা, জেম্মা, বম্মাদের জন্য কি কি উপহার এনেছে। আনন্দটা যেন কেমন প্রতিযোগিতার মোড়কে আটকে পড়েছে।
কেউ দামি শাড়ি, কেউ সোনার চুড়ি, কেউ আবার নতুন কোনো ইলেকট্রনিক জিনিস। মা সবাইকে কি বলবে? দিয়া কি দিল? ভাবতেই বুকের ভেতরটা কেমন করে উঠল। আর ওদিকে শুভ দিব্যি নিশ্চিন্তে বসে আম খাচ্ছে। এখানে আসার পর একবারও মা বলে ডাকেনি। অসহ্য। দুপুরে খেতে বসেছে সবাই, দিয়া, শুভ আর দিয়ার বাবা একসঙ্গে। দিয়া গুনে গুনে দেখলো শুভর সামনে ঠিক 12টি বাটি। শুভর মুখে হাসি আর ধরে না। খেতে খেতে বলল, মা আর একটু মুড়ি ঘন্ট দাও তো। দিয়া খেতে খেতে থেমে গেল। মনে মনে বলল, বাহ, কি সুবিধাবাদী ছেলে, খাওয়ার সময় মা ডাকতে এতটুকু বাধে না। খাওয়া শেষে সুযোগ পেয়ে শুভর কানের কাছে ফিসফিস করে বলল, যাকে রোজ তোমার মা বলো, আজ তাকে কি সুন্দর মা বলে ডাকলে। শুভ হেসে ফেলে বলল, রোজ যদি জামাই ষষ্ঠীর খাওয়া হতো তাহলে রোজই ডাকতাম। দিয়ার আগে ফুঁসতে ফুঁসতে সেজ জেঠিমার ঘরে চলে গেল। খবর পেয়েছে নদী এসেছে। ওরা একটু দেরি করেই ঢুকেছে। খাওয়া দাওয়ার পর্ব চলছিল বলে দিয়া যায়নি এতক্ষণ। নদীর অবস্থাও বেশ ভালো। ওর গিফটটাই দেখতে হবে। ঘরে গিয়ে কত রকম গল্প করছে দিয়া, কিন্তু কি উপহার দিয়েছে নদী সেটাই জানতে পারছে না। মা, এসিটা চালিয়ে দাও না, খুব গরম, খেয়ে উঠে যেন আরো লাগছে। নদী বলতেই দিয়া দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো এসি। জেঠিমা, এসি কবে নিলে? দিয়া বোকার মতো প্রশ্নটা করেই ফেলল। মনিকা দেবী হেসে বললেন, গত মাসে। নদী জামাই ষষ্ঠীতে দিয়েছে। শুনেই দিয়ার বুকের ভেতরটা ধক করে উঠল। কান্না পাচ্ছে। খুব রাগ হচ্ছে শুভর উপরে। কিছুতেই যাবে না ও ঘরে। গেলেই বাবা মায়ের সামনে ঝগড়া শুরু হয়ে যাবে। আর সেটা কিছুতেই চায় না দিয়া। তাই নদীর পাশে শুয়ে পড়ল। মনে মনে অনেক রকম পরিকল্পনা। চাকরি করবে, স্যালারি পাবে, গয়নার দোকানে যাবে, না না, ইলেকট্রনিক্সের দোকানে যাবে, একটা এসি কিনে দেবে, এতে আরাম বেশি। ভাবতে ভাবতে মনটা একটু ঠিক হলো যেন দিয়ার। উঠেই নিজের ঘরে ঢুকতেই দেখলো বাবা মা শুভ বসে গল্প করতে করতে চা খাচ্ছে। দিয়া ঢুকেই বলল, চলো বাড়ি যাব। শুভ অবাক। সে কি, রাতের খাওয়া খেয়ে যাব না? রীনা দেবীও অবাক হয়ে বললেন, কি হয়েছে তোর? এসে থেকে তো ঠিক মতো বসলিও না। বাবা পাশে বসতে ডাকলেন। ঠিক তখনই শুভ বলল, মা, বাবাকে গিফটটা দেবে না? আবার সেই গিফট। দিয়ার মাথা গরম হয়ে উঠল। শুভ কি বুঝবে এইসব লোকলৌকিকতা? থাকে তো ধ্যার গোবিন্দপুরে, তাও একা একা। যৌথ পরিবারের প্রতিযোগিতা, তুলনা, হিসাব, এসব তো সে কখনো দেখেনি। মা ঝেড়ে গেল। ভাবতে ভাবতে চোখ দুটো ভিজে গেল দিয়ার। তাড়াতাড়ি চোখ নাচিয়ে জলটা ঢুকিয়ে নিল। এরই মধ্যে শুভ একটা প্যাকেট এনে দিয়ার বাবার হাতে দিল। প্রণাম করে বলল, এটা আপনার জন্য। প্যাকেট খুলে দিয়ার বাবা অবাক। ভেতরে সুন্দর বাঁধানো একটা গীতা। একদিন কথার ছলে বলেছিলেন, বাড়িতে সব বই থাকলেও গীতা নেই। সেই কথাটা মনে রেখেছিল শুভ। দিয়ার বাবা খুশিতে বারবার প্রশংসা করতে লাগলেন একমাত্র জামাইয়ের। আর তাতে দিয়ার রাগ আরো বাড়তে লাগলো। এরপর শুভ আর একটা প্যাকেট নিয়ে রীনা দেবীর সামনে গিয়ে দাঁড়ালো। এটা আপনার জন্য। রীনা দেবী বললেন, পরে দেখব। দিয়া বিদ্রুপ করে বলল, খুলেই দেখো। নিশ্চয়ই সব জামাইদের মধ্যে সেরা গিফট। ছি, এসব কি কথা? ধমক দিলেন রীনা দেবী। শুভ মৃদু হেসে বলল, খুলেই দেখো না। প্যাকেট খুলে বেরোলো একটা সুন্দর শাড়ি, আর নিচে একটা ছোট বাক্স। বাক্সটা খুলতেই দিয়া থমকে গেল। ভেতরে একজোড়া সোনার দুল, ঠিক সেই ডিজাইন। দিয়া তাকিয়েই রইল। এ তো শাশুড়ি মায়ের দুলটা। দিয়া বলতেই শুভ হেসে বলল, মায়ের জন্মদিনের দিনই কিনেছিলাম দুটো, দুই মায়ের। তোমাকে সারপ্রাইজ দেব বলে কাউকে কিছু বলিনি। শুভ হাসতে হাসতে বলল। ঘরটা নিঃশব্দ হয়ে গেল। রীনা দেবীর চোখ ভিজে উঠল। কানের দুলের জন্য নয়, দুই মা কথাটা শুনে। কিন্তু মুখের হাসিটা লুকোতে পারলেন না। দিয়া শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। দিয়া ধীরে ধীরে শুভর দিকে তাকালো। এতক্ষণ ধরে বুকের ভেতরে যে অভিমান, রাগ আর অপূর্ণতার পাহাড় জমেছিল, মুহূর্তের মধ্যে যেন তার অনেকটাই গলে গেল। শুভ মুচকি হেসে বলল, মায়েরা তুলনা করার জন্য নয় দিয়া, ভালোবাসার জন্য। একজনকে দিয়ে আরেকজনকে বঞ্চিত করার কথা আমি ভাবতেই পারি না। দিয়া চোখ দুটো আবার ভিজে উঠল। তবে এবার সেই জল কষ্টের নয়, স্বস্তির। রীনা দেবী দুল দুটো হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর শুভর মাথায় হাত রেখে বললেন,
সুখে থাকো বাবা। ঘরের ভেতর যেন এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। প্রতিযোগিতা, হিসাব, কে কত দিল, এসবের উপরে উঠে সেই মুহূর্তে শুধু একটা সম্পর্কই বড় হয়ে উঠল, ভালোবাসার সম্পর্ক। দিয়া মনে মনে হাসল। সত্যি, উপহারের দাম নয়, তার পেছনের ভাবনাটাই সবচেয়ে মূল্যবান। বাইরে তখন জামাই ষষ্ঠীর কোলাহল, হাসি আর গল্পে ভরে উঠেছে বাড়ি। আর দিয়ার মনেও যেন দীর্ঘদিনের একটা অস্বস্তির অবসান হলো। হয়তো এই কারণেই সংসার টিকে থাকে, কিছু অপ্রত্যাশিত যত্ন, কিছু না বলা ভালোবাসা, আর সময় মতো দেওয়া ছোট্ট ছোট্ট চমকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।